একবার ভাবুন তো, ইউরোপের কোনো এক ক্যাসেলের চূড়া আপনার দিকে ধেয়ে আসছে বিশাল এক সেনাবাহিনী। আবার ধরুন, আপনি দাঁড়িয়ে আছেন রাজস্থানের কোনো দুর্গের দেয়ালে, আর আপনার পেছনেই কোলাহল করছে একটা গোটা শহর। না, এগুলো শুধু পাথর বা ইটের তৈরি স্থাপত্য না, এগুলো হলো প্রতিরক্ষার দুটো আলাদা পৃথিবী, দুটো আলাদা দর্শন। চলুন আজ এই দুই পাথরের প্রহরীর শক্তি আর কৌশলের একেবারে গভীরে ঢোকা যাক। তো আসল প্রশ্নটা কি? যদি এই দুই মহারথীর মধ্যে কখনো লড়াই হতো, তাহলে কে জিতত? ইউরোপের নিখুঁত ইঞ্জিনিয়ারিং, নাকি রাজস্থানের পাহাড়ের মতো অটল মনোবল? চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তাহলে শুরু করা যাক ইউরোপীয় ক্যাসেল দিয়ে। দেখুন, এটা কিন্তু শুধু একটা বড় বিল্ডিং ছিল না, এটা ছিল ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু। ব্যাপারটা অনেকটা একটা সুরক্ষিত হেডকোয়ার্টারের মতো, দেয়াল দিয়ে ঘেরা কোনো শহরের মতো না। এর আসল উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষকে আশ্রয় দেওয়া ছিল না, বরং একটা এলাকাকে শাসন করা ছিল। মানে ডিজাইনটাই এমনভাবে করা হয়েছিল যাতে একজন লর্ড আর তার অল্প কিছু সৈন্য সুরক্ষিত থাকতে পারে, আর সেখান থেকে পুরো অঞ্চলের ওপর নিজেদের দখল বজায় রাখতে পারে। তো প্রশ্ন হল, এই ক্যাসেলগুলো দখল করা এত কঠিন ছিল কেন? আসল রহস্যটা লুকিয়ে আছে এদের একদম নিখুঁত ডিফেন্স স্ট্র্যাটেজিতে। ভাবুন একবার, প্রথমে একটা গভীর পরীক্ষা, যা পার হওয়াটাই প্রায় অসম্ভব। সেটা পেরোলেও সামনে পড়বে একটার পর একটা উঁচু দেয়াল, আর সবকিছু শেষে আছে সেন্ট্রাল কিপ, মানে একদম শেষ আশ্রয়। এখানেই শেষ না, দেয়ালের ওপর ছিল ম্যাচিকোলেশন, সোজা বাংলায় বললে আক্রমণকারীদের জন্য সাক্ষাৎ মৃত্যুকূপ। ওই ফাঁকা জায়গাগুলো দিয়েই তো তাদের ওপর ঢেলে দেওয়া হতো গরম তেল বা পাথরের বৃষ্টি। ইউরোপের এই নিবদ্ধ কম্প্যাক্ট পাওয়ার হাউস থেকে চলুন এবার একদম ভিন্ন একটা জগতে যাওয়া যাক। আমরা এখন কথা বলবো রাজস্থানের বিশাল দুর্গগুলো নিয়ে। এদের ফিলসফিটা ছিল ক্যাসেলের একদম উল্টো। এগুলোকে শুধু একটা মিলিটারি বেস ভাবলে কিন্তু ভুল হবে। এগুলো ছিল এক একটা স্বয়ংসম্পূর্ণ শহর। ডিজাইনটাই এমনভাবে করা হয়েছিল যেন শুধু সৈনিকদের নয়, বরং একটা গোটা জনগোষ্ঠীকে প্রজন্মের পর প্রজন্মকে রক্ষা করা যায়। আর এই দুর্গগুলোর আসল শক্তিই ছিল এর বিশালত্ব, যা ছিল একটা গোটা বংশের সম্মিলিত শক্তি আর সাহসের প্রতীক। রাজস্থানী দুর্গগুলোর সবচেয়ে বড় অস্ত্র কি ছিল জানেন? প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতিকেই তারা প্রতিরক্ষার অংশ বানিয়ে নিয়েছিল। খাড়া পাহাড়ের চূড়ায় তৈরি হতো এই দুর্গগুলো, যেখানে ওঠাটাই ছিল একটা আস্ত যুদ্ধ। আর গেটগুলো, ভাবুন একবার, বিশাল যুদ্ধহাতি ছুটে আসছে দরজা ভাঙতে, আর যেই না ধাক্কা দিল অমনি গেথে গেল দরজায় লাগানো ধারালো লোহার শুলে। মানে অবিশ্বাস্য লেভেলের ডিফেন্স ছিল এগুলো। সাথে আবার দুর্গের ভেতরে ছিল আঁকাবাঁকা এস অক্ষরের মতো রাস্তা, যা শত্রুদের চার্জ করার গতি একদম কমিয়ে দিত। বেশ, তাহলে দুই প্রতিযোগীর শক্তি সামর্থ্য সম্পর্কে তো একটা ধারণা পাওয়া গেল। চলুন এবার এদেরকে মুখামুখি দাঁড় করাই, দেখা যাক কোন পরিস্থিতিতে কে সেরা। একবার পাশাপাশি রেখে এদের পার্থক্যগুলো দেখি চলুন, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন ক্যাসেলের সাইজ ছোট আর কম্প্যাক্ট, আর অন্যদিকে দুর্গগুলো বিশাল বিস্তৃত। ক্যাসেলের প্রধান বাধা হলো পরিখা আর উঁচু টাওয়ার, আর দুর্গের ক্ষেত্রে সেটা হলো খাড়া পাহাড় আর ঘোরানো রাস্তা। কিন্তু সবচেয়ে বড় যে পার্থক্য, সেটা হলো একটা অবরোধ বা সিজ সহ্য করার ক্ষমতায়। তার মানে মূল দর্শনটা কি দাঁড়ালো? ইউরোপীয় ক্যাসেল ছিল একটা ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়, যার মূল লক্ষ্য ছিল কম লোকবল দিয়ে অনেক বেশি শত্রুকে ঠেকিয়ে রাখা, মানে একদম ট্যাকটিক্যাল ডিফেন্স। আর অন্যদিকে রাজস্থানের দুর্গ ছিল প্রকৃতি আর স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন, যা বানানোই হয়েছিল টিকে থাকার জন্য, মানে সার্ভাইভালের জন্য। কিন্তু যুদ্ধ তো শুধু সামনাসামনি লড়াই নয়, তাই না? যুদ্ধ মানে তো ধৈর্যের পরীক্ষাও। আচ্ছা, ধরুন যদি কোনো শত্রু মাসের পর মাস একটা দুর্গ ঘিরে বসে থাকত, তাহলে কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারত? একটা ইউরোপীয় ক্যাসেলের ক্ষেত্রে উত্তরটা হলো মাত্র কয়েক মাস। কারণটা খুবই সোজা, জায়গা কম, খাবার দাবার আর অন্যান্য রিসোর্সও সীমিত। এর বেশি দিন টিকে থাকাটা প্রায় অসম্ভব ছিল। আর ঠিক এই জায়গাতেই রাজস্থানী দুর্গগুলোর সবাইকে টেক্কা দিয়ে বেরিয়ে যায়। উত্তরটা শুনলে অবাক হতে হয়। কয়েক বছর, হ্যাঁ ঠিকই শুনছেন, কয়েক বছর। অবিশ্বাস্য, তাই না?
এর কারণ এই দুর্গগুলোর ভেতরেই ছিল বিশাল বিশাল জলাধার, বাজার, এমনকি চাষ করার মতো জমিও, মানে একটা স্বয়ংসম্পূর্ণ জগৎ। সুতরাং একটা লম্বা অবরোধ বা সিজ সহ্য করার লড়াইয়ে বিজয়ীকে কোনো রকম সন্দেহ ছাড়াই রাজস্থানী দুর্গ। ওদের আসল তুরুপের তাস ছিল এই আত্মনির্ভরশীলতা। কিন্তু অবরোধই তো সবটা নয়। যুদ্ধ যদি দেয়ালের কাছে চলে আসে, ধরুন শত্রুরা কোনোভাবে দেয়াল পর্যন্ত পৌঁছে গেল, তখন কি হবে? কম সৈন্য দিয়ে বিশাল একটা বাহিনীকে ঠেকানোর খেলায় কে এগিয়েছিল? আর এখানেই ইউরোপীয় ক্যাসেলের ইঞ্জিনিয়ারিংয়ের আসল জাদুটা দেখা যায়। এদের ডিজাইনে ইচ্ছে করে এমন কিছু কিল জোন বা মৃত্যু ফাঁদ তৈরি করা হতো, যেখানে শত্রুরা ঢুকলেই চারদিক থেকে একসাথে আক্রমণের শিকার হতো। এর ফলে হাতে গোনা কয়েকজন সৈন্য মিলেই একটা বিশাল বাহিনীকে আটকে দিতে পারত। তাই এই ট্যাকটিক্যাল ডিফেন্সের রাউন্ডে বিজয়ী হল ইউরোপীয় ক্যাসেল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ক্যাসেল আর দুর্গগুলোকে প্রায় অজেয় বলেই মনে করা হতো। কিন্তু তারপর টেকনোলজি এমন একটা মোড় নিল, যা যুদ্ধের সব নিয়মকানুনই চিরদিনের মতো বদলে দিল। আশ্চর্যজনক ব্যাপার হল, এদের দর্শন আর কৌশল এত আলাদা হওয়ার সত্ত্বেও এই দুই অজেয় স্থাপত্যের একটা জায়গায় কিন্তু মিল ছিল, একটা কমন দুর্বলতা। আর সেই দুর্বলতাই শেষ পর্যন্ত তাদের দুজনকেই হার মানতে বাধ্য করে। সেই দুর্বলতা আর কিছুই নয়, কামান। বারুদের শক্তি এক নিমিষে পাথরের সব অহংকার গুড়িয়ে দিল, আর এর সাথেই শেষ হয়ে গেল প্রতিরক্ষার একটা স্বর্ণযুগ। ব্যাপারটা ভাবলে বেশ অবাক লাগে, তাই না? এতদিন ধরে উচ্চতা ছিল রক্ষকদের সবচেয়ে বড় সুবিধা, আর সেটাই হঠাৎ করে তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ালো। ক্যাসেলের উঁচু সোজা দেয়ালগুলো হয়ে গেল কামানের জন্য একদম সহজ টার্গেট। অন্যদিকে রাজস্থানী দুর্গের সে বিশাল পাথরের দেয়ালগুলো কিন্তু কামানের ক্রমাগত আঘাতে একসময় ভেঙে পড়তে শুরু করল। তবে এখানেও একটা মজার ব্যাপার আছে। ভাগ্যের কি পরিহাস দেখুন। রাজস্থানী দুর্গগুলোর যে বিশাল আকার তাদের টিকে থাকতে সাহায্য করেছিল, সেই বিশাল আকারই বারুদের যুগেও তাদের কিছুটা বাড়তি সুবিধা দিল। সাইজে বড় হওয়ার কারণে তারা ইউরোপীয় ক্যাসেলের চেয়ে অনেক বেশি কামানের গোলা সহ্য করতে পারত। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা দারুণ প্রশ্ন রেখে। আচ্ছা, ভাবুন তো, যদি কামানের আবিষ্কারই না হতো, প্রযুক্তি যদি সেদিন ওই পাথরের দেয়ালে আটকে যেত, তাহলে কি এই পাথরের দৈত্যরা আজও তাদের নিজেদের অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী হয়ে শাসন করত? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?